প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন মেঘালয় টি এবং সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড প্রেজেন্স বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তাসনুভা মোহনা। দর্শক, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আমরা দেশের ব্যবসা বাণিজ্য, এর সম্ভাবনা এবং সাফল্য নিয়ে কথা বলে থাকি। আমরা আলোচনা করি অর্থনীতির বিভিন্ন দিক এবং এর বিষয়সমূহ নিয়ে। এছাড়া প্রতি পর্বেই আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি একজন অতিথিকে। দ্রুতই দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল পরিবর্তন এসেছে। ক্ষমতা গ্রহণ করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এমনিতেই দেশের সামগ্রিক অর্থনীতি নিম্নগামী, তার উপরে বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতি, খেলাপি ঋণ সহ নানামুখী চাপে বিপর্যস্ত আমাদের অর্থনীতি। এই পরিস্থিতিতে আমাদের উত্তরণের উপায় এবং করণীয় বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অর্থনীতি। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথিও এসেছেন বাংলাদেশ ও অর্থনৈতিক বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। চলুন দেরি না করে চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। একদিকে নতুন সরকারের ক্ষমতা গ্রহণ, নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি আমরা সকলেই। এই সময়ে অর্থনীতির চাকা সচল রাখতে গেলে কোন কোন বিষয়ের উপর আমাদের গুরুত্ব আরোপ করা উচিত? দেখুন, রক্ত স্নাত এই নতুন দিন যাদের রক্তের বিনিময়ে অর্জিত হলো, তাদেরকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। প্রথমেই অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা যদি বলেন, দেখুন, অর্থনৈতিক কার্যাবলী ঠিকমতো শুরু করতে হলে প্রথম যে জিনিসটা দরকার, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ফিরে আনা, সেটা তো করবে। এছাড়া সরকারের জন্য যেটা প্রয়োজন হবে এমন কিছু ব্যবস্থা নেওয়া যেটা খুবই সম্ভব, যাতে মুদ্রাস্ফীতি একটা সহনীয় পর্যায়ে চলে আসে। নেক্সট আমি যেটা বলবো যে এই যে সম্পদ পাচার যেটা হয়েছে এবং সেই সম্পদগুলো ফিরিয়ে আনার জন্য এই সরকারকে মনোনিবেশ করতে হবে। তাহলে একদিকে যেমন আমাদের খুব খারাপ অবস্থা, আমাদের রিজার্ভের পরিমাণ আপনি সেটা বললেন, ওটাও যেমন উন্নত হবে, অ্যাট দ্য সেম টাইম পিপলের কনফিডেন্সও কিন্তু চলে আসবে। এবং আরও যে দুটো ইম্পর্টেন্ট আমি বলবো যে দেখেন, সর্বস্তরে সিন্ডিকেটের একটা ব্যাপার ছিল, যে কারণে শুধুমাত্র মুদ্রাস্ফীতিই বাড়েনি, এ কারণে কিন্তু আরও হচ্ছে ব্যবসা বাণিজ্য একটা গ্রুপের কাছে কন্ট্রোলড অবস্থায় ছিল। তো ওখানটায় খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, যাতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের কনফিডেন্স ছাড়া কিন্তু দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যাবে না, তারা যেন কনফিডেন্স পায়। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলবো আমি, যে ফাইন্যান্সিয়াল সেক্টরে চরম অব্যবস্থাপনা ছিল, এখানে খুব দ্রুত রিফর্ম কিছু ব্যবস্থা নিতে হবে, সো দ্যাট মানুষ যেন কনফিডেন্স পায় যে হ্যাঁ, এটা গুড হ্যান্ডে আছে। দেখেন, একটা যদি নেওয়া যায় খুব দ্রুত, এরপরেও আমাদের যেমন ম্যাক্রো ইকোনমিক পলিসি কিছু রিফর্ম করতে হবে, বাট এগুলো দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট পড়বে, বাট এগুলো দরকার হবে। বাট আমার মনে হয় যে খুব দ্রুত এই 4-5টা দিকে নতুন সরকারকে নজর দিতে হবে বলে মনে করি। কেন্দ্রীয় ব্যাংকের যে তথ্য আছে আমাদের কাছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে 1 বছরে মূল্যস্ফীতির হার 9%-এরও বেশি। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, এই যে লম্বা সময় ধরে মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতি, এটা আমাদের অর্থনীতিতে কতটা ক্ষতি তৈরি করতে সক্ষম হয়েছে? দেখুন, এই যে 9% যেটা বলা আছে, আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি আমরা সবসময় বলতাম যে একটা হচ্ছে পলিটিক্যাল ইনফ্লেশন রেট আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ইনফ্লেশন রেট। বিশেষ করে আমরা যদি এজেন্সিয়াল প্রোডাক্টের ইনফ্লেশন রেটের কথা বলি, এটা কিন্তু ডাবল ডিজিটের অনেক বেশি, এটা প্রথম স্বীকার করতে হবে। কারণ যে কোনো ব্যাপারে যদি ব্যবস্থা নিতে হয়, প্রবলেমটা কারেক্টলি স্বীকার করে নিতে হবে, এটা নাম্বার 1। এখন এই মুদ্রাস্ফীতি যে কারণে হয়েছে, আপনি যদি প্রধানতম কারণ ধরেন, যেমন আমরা সিন্ডিকেশনের কথা বলছি, দেখেন সিন্ডিকেশনের কারণে কিন্তু জায়গায় জায়গায় চাঁদাবাজি কারণে বা পরিবহন মূল্যের জন্য কিন্তু কনজিউমার যারা, তাদের কাছে কিন্তু মূল্যটা অনেক বেশি হয়ে আসে। তো এটা যদি কন্ট্রোল করা যায় তাহলে কিছুটা পরিমাণ কমে যাবে। আমাদের এই যে গত বছরে আপনি যদি খেয়াল করেন যে IMF লোন নেয়ার পরে আমাদেরকে যে নতুন ডলারের মূল্যমান, মানে আপনার বিনিময় মূল্য নির্ধারণে যেতে হলো, ওখানে দেখেন যে পরিমাণ আমাদের লোকাল টাকার মূল্যমান কমেছে, তার কারণেও কিন্তু মুদ্রাস্ফীতি অনেক বেশি হয়েছে। এবং এই যে বিষয়টা হয়েছে, এর পিছনে আর একটা কারণ হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আশঙ্কাজনকভাবে কিন্তু কমে গেছে। তো কাজেই আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি বাড়ানো যায়, এবং সেটা খুব সহজেই বাড়ানো সম্ভব, বিশেষ করে যে ভদ্রলোক
এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে, ওনার যে বিদেশি রিপুটেশন এবং মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সির সাথে ওনার যে কাজ করার অভিজ্ঞতা বা ওনার যে সম্পর্ক, তাতে খুব সহজেই কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিছুটা ক্রেডিট কিছুটা গ্রান্ট দুটো এনে কিন্তু বাড়ানো যাবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের যথাযথ পলিসি না থাকার কারণে আমাদের যে রেমিটেন্স আর্নিং এর একটা বড় অংশ কিন্তু হুন্ডি বা আপনার হচ্ছে যেটা আনকনভেনশনাল চ্যানেল ওটার মাধ্যমে আসতো, এটা কিন্তু খুব সহজেই আপনার কনভেনশনাল চ্যানেলে আনা যায়। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলবো, দেখুন যে আমাদের যে একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে যারা অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্স আনে, সেটা যদি বাড়ানো হয় তাহলে রেজাল্ট যেটা হবে, দেখুন এই অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে গেছে, আমাদের ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো কিন্তু আমাদের কান্ট্রি রেটিং কমিয়ে দিয়েছে, যার কারণে কি হচ্ছে ব্যাংক এখন বিভিন্ন ইম্পোর্টার যখন ইম্পোর্ট করে তখন তাকে অনেক সময় এলসি কনফার্ম করতে হয়। আগে যেটা রেট ছিল 1%-এর কাছাকাছি, এটা 2.5% হয়ে গেছে। এখন চিন্তা করেন আমার প্রায় ইম্পোর্ট ভ্যালু হচ্ছে 66 বিলিয়নের মতো, এর উপর যদি 2% বাড়ে, হোয়ারেজ আমার রেমিটেন্স আছে হচ্ছে আপনার 20-24 বিলিয়নের মতো, ওটার উপর যদি আপনার মনে করেন 6%ও করেন তাও কিন্তু ইকুয়াল হয়ে যায়, তাই না? তো 3 টাইম বাড়ালেও কিন্তু ওই যে অ্যাড কনফার্মেশনে বাড়তি টাকাটা চলে যাচ্ছে, ওইটা কিন্তু সেভ করা যায় উইদাউট এনি এক্সট্রা ইম্প্যাক্ট টু দ্য ইকোনমি। তো এরকম প্রাগমেটিক কিছু স্টেপ নিতে হবে। আপনার রিজার্ভ বাড়লে এই যে ডলার ভার্সাস টাকার যে আপনার বিনিময় মূল্য, এটা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আসবে, এটাও মুদ্রাস্ফীতিতে অনেক পরিমাণ হেল্প করবে বলে মনে হয়। IMF এর শর্ত অনুযায়ী আমাদের বাংলাদেশের যে টাকা সেটা অতি মূল্যায়িত, তো সেক্ষেত্রে ডিসেম্বরেই ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার চালু করতে বলা হয়েছে। যদি এমনটা হয় তাহলে আমাদের অর্থনীতির এই চাপ কিভাবে সামলাবো আমরা? বন্যার পানি আপনি যখন বাদ দিয়ে যখন রাখেন এবং এই বন্যা যদি কন্ট্রোলেবল না হয়, তখন যখন বাঁধ ভেঙে যায় তখন কিন্তু বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়। বাট এই পানিটাকেই যদি আস্তে আস্তে বাড়তে দেয়া হয় তাহলে কিন্তু ওই রকম ইম্প্যাক্ট তৈরি হয় না। তো আমাদেরকে বাস্তব অবস্থাটা এবং যেটা সম্ভব সেটা নজরে নিতে হবে, কারণ আমাদের টাকাকে যে অতি মূল্যায়িত বছরের পর বছর রাখা হয়েছিল, তারই ফলশ্রুতিতে কিন্তু এই যে 33 থেকে 50% পর্যন্ত আপনার 33% মতো টাকা কিন্তু মূল্যমান হারিয়েছে ডলারের এগেনস্টে। এখন এটা যদি গ্র্যাজুয়ালি হতো তাহলে কিন্তু আজকে যে প্রবলেম তৈরি হয়েছে এই প্রবলেম হতো না। এখন দেখুন যে আমাকে বাজার ভিত্তিক যেতেই হবে, কারণ সারা দুনিয়ায় যে নিয়ম এর বাইরে আমি কিন্তু অন্য কিছু করতে পারবো না, বা করলে এই মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সি যেটা, এদের কিন্তু আমি সহায়তা পাবো না। দেখেন IMF মাত্র আপনার অল্প পরিমাণ লোন দিয়েছে, বাট সে যখন লোনটা দিল তখন কিন্তু অন্য অন্য ডোনার এজেন্সির আলাদা একটা কনফিডেন্স চলে আসলো যে না, বাংলাদেশের ইকোনমি এতটা পরিমাণ ভঙ্গুর না যে লোন ফেরত দিতে পারবে না। সেটা কিন্তু ইনডাইরেক্টলি IMF-এর ওই অল্প পরিমাণ লোন নিলেও অনেক পরিমাণ কিন্তু সহায়তা করেছে, এটা স্বীকার করতে হবে। এবং এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় যে ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি বলেছে যে তারা কাজ করতে ইচ্ছুক সরকারের সাথে, IMF বলেছে যে তারা কন্টিনিউ করবে। তারপর আপনি জানেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা কিন্তু মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সিগুলোকে বেশি পরিমাণ ইনফ্লুয়েন্স করে বা কন্ট্রোল করে। সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা আপনার আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের ভালোই আছে। তো ওখানে যদি উনি রিচ আউট করে তাহলে কিন্তু আরও সাপোর্ট পাবে। রাইট ম্যান ইন রাইট প্লেস আছে। এখন যদি রাইট পলিসি নিয়ে ইফিসিয়েন্টলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমাদের যে ম্যাক্রো ইকোনমির যে চ্যালেঞ্জগুলো আছে সেটা অনেকাংশে সমাধান করা সম্ভব হবে। দেশীয় মাধ্যমে কোনো ধরনের কোনো ঝামেলা হলে বা কোনো সমস্যা হলেই দেখা যায় সেটার সবথেকে বড় যেই প্রভাবটা সেটা পড়ে গিয়ে গার্মেন্টস সেক্টরে এবং আমাদের IT সেক্টরে। এই ক্ষেত্রে আসলে আমাদের উত্তরণের জন্য আমরা কি করতে পারি?
আপনি আইটি সেক্টর বা গার্মেন্ট সেক্টর তো সিভিয়ারলি এফেক্টেডই, বাট অন্য অন্য সেক্টরও কিন্তু প্রচণ্ড রকম এফেক্টেড। এরকম একটা অবস্থায় খুব সহজে যদি আপনার ব্যাংকিং সেক্টর থেকে ব্যবসায়ীরা ঋণ না পায় বা সহায়তা না পায়, তাহলে কিন্তু ঘুরে দাঁড়ানো খুবই ডিফিকাল্ট হবে। কারণ এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে, যেহেতু আমাদের ক্যাপিটাল মার্কেট ওরকম ইফিশিয়েন্টলি ক্যাপিটাল প্রোভাইড করতে পারে না। তো কাজেই আমাদের যেহেতু ক্যাপিটাল শর্টেজ একটা কান্ট্রি, এবং আমাদের কিন্তু আপনার শিল্পকে, ব্যবসাকে কিন্তু ব্যাংকিং সেক্টর থেকেই আপনার হচ্ছে অর্থের সংস্থান করতে হয়। যদিও ব্যাংকিং সেক্টর স্বল্প মেয়াদে টাকা কালেক্ট করে দীর্ঘ মেয়াদে যখন লোন দেয় তখন একটা ইমব্যালেন্স তৈরি হয়। তো এটা হয়তো বা আপনার একটা দীর্ঘমেয়াদে রিফর্ম হলে ঠিক অবস্থায় আসবে। দেন আপনি গার্মেন্ট সেক্টরের কথা বলেন, দেখুন প্রবলেম যে জিনিসটা হয়েছে যে গার্মেন্ট সেক্টর অ্যান্ড আইটি সেক্টর যে কারণে এফেক্টেড হয়, যে এ বছর আইটি সেক্টর এই আন্দোলনে যেরকম এফেক্টেড হয়েছে, করোনাকালীন সময়েও কিন্তু এরকম হয়নি, কারণ আইটি ইনফ্রাস্ট্রাকচার অপারেটিভ ছিল। আমার মনে হয় আমাদের সরকারদের বা সরকার যারা চালায় তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে হোয়াট এভার হ্যাপেন, একটা সেক্টরকে এফেক্ট করার মতো কোনো আপনার ইনিশিয়েটিভ নেওয়া উচিত না, যে এই 4G বন্ধ বা ব্রডব্যান্ড বন্ধ, কারণ এতে দীর্ঘমেয়াদে কিন্তু অর্থনীতির একটা ক্ষতি হয়। এবং আমাদের আইটি সেক্টর কিন্তু খুবই একটা ইমার্জিং সেক্টর এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু আলাদা একটা রেপুটেশন ছিল। এবং আইটি সেক্টরের সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমাদের যারা হিউজ পরিমাণ, আমি বলবো হিউজ পরিমাণ রেমিটেন্স আর্ন করছিল। কারণ দেখেন গার্মেন্টসে যদি $100 আপনার এক্সপোর্ট ভ্যালু হয়, তার পিছনে মিনিমাম $90 মতো কিন্তু ইম্পোর্ট বা $80 মতো একটা ইম্পোর্ট প্রাইস থাকে। বাট ওয়েজ আর্নার এবং এই আইটি সেক্টরে যে পরিমাণ রেমিটেন্স আসে, এটা কিন্তু 100% ব্যালেন্স কিন্তু বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে জমা হয়, কারণ এর পিছনে কিন্তু তেমন একটা ইম্পোর্ট কোনো কস্ট থাকে না। তো কাজেই আমাদের যারা এই রেমিটেন্স যোদ্ধা, লোকালি যারা আমরা বলি অভ্যন্তরীণ রেমিটেন্স যোদ্ধা, তারা যখন কোনো একটা কাজ ডেলিভারি দিতে পারেনি, যেমন কেউ হয়তো কোনো হসপিটালের আপনার ডেটাবেস মেনটেন করে, কেউ হয়তো কাউকে কোনো গ্রাফিক্স ডিজাইন করে দেয়। এখন বাংলাদেশ বন্ধ ছিল, দুনিয়া তো বন্ধ ছিল না। তো ওরা যখন টাইমলি ডেলিভারি পায়নি, তখন কিন্তু কাস্টমার বলেছে যে দেখো, ইভেন যে বলবে কাস্টমার যে আমি তোমার কাজটা শিফট করে নিয়ে গেলাম, বা কাস্টমারকে যে ওনারা বলবে যে দেখুন আমি এই এক সপ্তাহ কাজ করতে পারবো না, সেটা বলারও কোনো উপায় ছিল না। বাংলাদেশের যারা অর্থনীতিবিদ আছেন কিংবা বাংলাদেশের বাইরেও যারা অর্থনীতিবিদরা রয়েছেন, তারা মনে করেন যে বাংলাদেশের অর্থনীতিতে একেবারেই কাঠামোগত পরিবর্তনটা জরুরি, বিশেষ করে যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে সেগুলো কমিয়ে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনি কি তাদের সাথে একমত? দেখুন, আপনি যদি আমাদের ইকোনমির সাইজ বলেন, তাহলে কিন্তু এতগুলো ব্যাংক জাস্টিফাই করে না। আপনি যদি ব্যাংকের পারফরমেন্স দেখেন, তাও কিন্তু দেখবেন অনেকগুলো ব্যাংক একদম আন্ডার পারফর্মিং, শুধু বলবো না, অর্থনীতির জন্য কিন্তু রিস্কি হয়ে গেছে। আপনি যদি আবার তাদের কন্ডাক্ট দেখেন, দ্য ওয়ে দে ডিসবার্স দ্য লোন, তাহলে দেখা যাবে তারা কিন্তু ভেস্টেড কোয়ার্টারকে সার্ভ করে। এটা কিন্তু খুব সহজে দেখতে পারবেন। এই তিনটা বিষয়ও যদি নজরে নেন, তাহলে এই দুর্বল ব্যাংককে, কারণ ব্যাংকে তো ডিপোজিটার আছে, ব্যাংকে তো আরও স্বার্থ সংশ্লিষ্ট পার্টি আছে আদার দেন ওনার, তাই না? তো তাদের ইন্টারেস্টও তো আমাদেরকে সেফগার্ড করতে হবে। কাজেই টুমরো উই ক্যানট জাস্ট সুইচ অফ ইট। তাহলে আমাকে কি করতে হবে? ভালো একটা ব্যাংকের সাথে বা পারফর্মিং একটা ব্যাংকের সাথে এটা মার্জ করতে হবে। এবং বিগত সরকার যে ইনিশিয়েটিভটা নিয়েছিল IMF-এর আপনার নির্দেশনা অনুসারে, আমার মতে ওটা তো বন্ধ করা উচিতই হবে না, যদিও লাস্টের দিকে পলিটিক্যাল প্রেসারে মুখ থুবড়ে পড়েছিল। বাট হ্যাভিং ডক্টর ইউনূস স্যার অ্যান্ড সালেউদ্দিন স্যার ইন প্লেস, আমার মনে হয় এটা আরও বেশি করে এখানে ইনিশিয়েটিভ নিয়ে, মাত্র 9টা ব্যাংক না, এটা কমপক্ষে আপনার মনে করেন
কয়েক ডজন 2 ডজন মিনিমাম ব্যাংক কিন্তু মার্চ করে দেয়া উচিত। আদারওয়াইজ এরা কিন্তু প্রবলেম চাইল্ড হিসাবে আপনার অলওয়েজ কিন্তু ডিফিকাল্টিস ক্রিয়েট করবি। কারণ মানে আপনি বলতে যাচ্ছেন যে একেবারে ইয়েস বা নোতে উত্তর দেওয়াটা সম্ভব না। এখানে আসলে ব্যাংকিং সেক্টর নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আসলে এই কোলাবোরেশন করে দেওয়া বা মার্চ করে দেওয়ার মাধ্যমে অনেকটা সমস্যা দ্রুতই সমাধান হতে পারে। স্যার, বলছিলাম যে ডলারের প্রসঙ্গে কথা বলবো। বিগত 2 বছরে ডলারের বিপরীতে আমাদের বাংলাদেশের টাকাও যে অবমূল্যায়ন সেটি বেড়ে 32 থেকে 53% বেড়েছে। আর দিন দিন এই পরিমাণটা আসলে বেড়েই চলেছে। এটা কিভাবে ঠেকাতে পারি আমরা? আমরা যদি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ বাড়াতে পারি, যেটা রেমিটেন্সের কথা বললাম, এক্সপোর্ট ভ্যালুর কথা বললাম, গ্রান্টের কথা বললাম, লোনের কথা বললাম, যখন আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটা বেটার অবস্থায় হবে, যেটা এখন 15 থেকে 17 বিলিয়ন বোধহয় ইউজেবল আছে, এটা যদি আমি আবার মনে করেন 25 বা সামথিং করতে পারি, এবং 25 করা কিন্তু কোনো ব্যাপারই না, শুধুমাত্র রেমিটেন্স ইনিশিয়েটিভ নিয়েই প্রতি মাসে কিন্তু 1 বিলিয়ন করে বৃদ্ধি করাটা খুবই সহজ, এবং এটা কিন্তু ডিফিকাল্ট না। তো তাহলে কিন্তু এটা দেখা যাবে যে একটা স্টেবল অবস্থায় চলে আসবে, এবং এর ফলশ্রুতিতে যেমন আমাদের মনে করেন ব্যবসা বাণিজ্যে প্রফিটেবিলিটিও বাড়বে, আবার আমাদের যে মূল্যস্ফীতি সেটাও কিন্তু কন্ট্রোল করা যাবে। কারণ আমাদের স্বীকার করতে হবে, আমাদের কিন্তু এখনও কান্ট্রিতে আদার দেন এগ্রো প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আমরা ইম্পোর্ট করি। ইভেন আমাদের যে ড্রেস যেটা আমরা পরি, যদিও আমরা গার্মেন্টসে খুব ভালো, বাট আমাদের কিন্তু এখনও আপনার হচ্ছে এর র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, যেটা ইম্প্যাক্ট করে। আর একটা ইস্যু আমি আপনার সাথে অ্যাড করব, ব্যাংকিং সেক্টর নিয়ে যেটা আলাপ করছি, আমরা ব্যাংকগুলো নিয়ে আলাপ করছিলাম, বাট আর একটা মেজর প্লেয়ার ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আপনি দেখবেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে ওগুলার এত চরম অব্যবস্থাপনা, এবং ওখানে ওরা এতটা পরিমাণ সক্ষমতা হারিয়েছে, তারা কিন্তু আর বাংলাদেশে কোনো সার্ভিস দিতে পারছে না, দুটো একটা ছাড়া। তো ওখানেও কিন্তু রিফর্ম করতে হবে, এবং ওখানেও কিন্তু মার্জার হোক বা আপনার মনে করেন ইনিশিয়েটিভ নিতে হবে। আদারওয়াইজ কিন্তু ওই সেক্টরটা ইগনোর করে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর দিয়ে কিন্তু আর্থিক সেক্টরে আপনার যে চরম অবস্থাপনা ওটা কিন্তু উন্নতি করা যাবে না। বিশ্বব্যাংকের তথ্য মতে আমাদের রেমিটেন্স প্রবাহ ঝুঁকির মধ্যে। গত বছর 3% বাড়লেও এবারে তা 3% কম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আমাদের অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে? নাম্বার 1 হচ্ছে আমাদের রেমিটেন্স প্রবাহ যদি কমে তাহলে অবশ্যই অর্থনীতির জন্য এটা প্রচণ্ড রকম ঝুঁকি হবে। কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যে হারে ডিপ্লেশন হয়েছিল এটা কিন্তু আশঙ্কাজনক, এবং ওভারঅল আমার একটা কমফোর্ট আনা, যেটা বারবার বলছি, সেটা মুদ্রাস্ফীতি বলি অথবা আপনার মনে করেন ব্যবসা বাণিজ্যের একটা সাস্টেনেবল অবস্থা বলি, আমার কিন্তু রেমিটেন্স বাড়াতেই হবে। বাট আমি এখানে যে জিনিসটা বলবো যে দেখুন, আজকে সবেমাত্র আগস্ট মাস, তাই না? তো এখনও কিন্তু 10 মাস কমপ্লিটলি বাকি আছে। যদি ভালো ইনিশিয়েটিভ নেওয়া যায় তাহলে কিন্তু রেমিটেন্স প্রবাহ কমার কথা না। কেন কমার কথা না আমি আপনাকে বলি। দেখুন, আপনি যদি দেখেন আমাদের যে পরিমাণ আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিদেশ যাচ্ছে তাদের সংখ্যাটা কিন্তু বেড়েই চলছে, তাহলে আমার রেমিটেন্স বাড়ার কথা। এবং বিদেশে এরা যে পরিমাণ যে সেক্টরে কাজ করে সেখানে কিন্তু তাদের ডেইলি রেটও কমছে না, তাহলে কেন কমবে? খেয়াল করেন। দেন থার্ড হচ্ছে আমাদের এই যে মিডল ইস্ট আছে বা ইউরোপের কিছু কান্ট্রি আছে, ওখানে যদি খুব ভালো কিছু ইনিশিয়েটিভ নেওয়া যায় তাহলে কিন্তু আপনার মনে করেন আরও বেশি লোক বাইরে পাঠানো যাবে। এবং এটা এমন একটা সেক্টর যে এই মাসে পাঠালে কিন্তু আগামী মাস থেকেই রেমিটেন্স আছে, এটা কিন্তু খুবই স্বল্প মেয়াদে রিয়্যাক্ট করে। তো কাজেই এখানে রেমিটেন্স প্রবাহ যে 3% কমার কথা বলা হয়েছে, সেখান থেকে তো রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কাজেই মানুষের কনফিডেন্সও বাড়বে। ইভেন আপনার এই যে হ্যাভিং দিস কেয়ারটেকার গভর্নমেন্ট টিম ইন প্লেস, আমাদের যে ইন্টারন্যাশনাল বড় বড় বায়ার যেগুলো আমরা টার্গেটের কথা বলতে পারি, কোলের কথা বলতে পারি, জেসি পেনির কথা বলতে পারি, তাই না? এদের সাথে
এদের ওনারদের সাথে কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবের আলাদা একটা কানেকশন বা অ্যাকসেপ্টেন্স আছে, এবং চিফ অ্যাডভাইজার সাহেবের কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ইভেন আপনার যেসব অনেক দেশে আপনার যেটা কনস্টিটিউশনাল হেড রানী আছে, যেমন স্পেনের রানীর কথা বলেন, ওনাদের সাথে কিন্তু যোগাযোগ আছে। তো চিফ অ্যাডভাইজার মহোদয় যদি ওনাদেরকে বলে যে হি নিড হেল্প টু সেভ দ্য কান্ট্রি, টু রিফর্ম দ্য কান্ট্রি, তাহলে কিন্তু ওটা পাওয়াটা খুব একটা প্রবলেম হবে না। স্যার, ওভারঅল আমরা যে কথাটা বলতে পারি যে আমরা ভীষণ অপটিমিস্ট হতেই পারি এই সময়, আরো ভালো কিছু প্রত্যাশা করছে আমাদের সকলের জন্য। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন মেঘালয় টি এবং সোল ফ্রেশ অ্যান্ড ফুড নিবেদিত বিজনেস বাংলাদেশ, সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। আজ এই পর্যন্তই, বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি। আমরা আছি ফেসবুক পেজেও, আমাদের ফেসবুক পেজ facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে চাইলে গুগল প্লে স্টোরে চলে যান এবং বৈশাখী টিভি লিখে সার্চ দিন। আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আবারও হাজির হয়ে যাব বৈশাখী টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।